স্মৃতি বিয়ের পর স্বামীর ঘর করতে ঢাকা এসেছে। তার বয়স 21। সে ইন্টার পাস করা মেয়ে। গায়ের রং ময়লা হলেও দেখতে সুন্দর। রূপচর্চার দিকে তার বিশেষ ঝোঁক আছে। সপ্তাহে একদিন সে হাতে এবং মুখে কাঁচা হলুদ বাটা মেখে বসে থাকে। হাসে একটা ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম তার লাগে। স্মৃতির স্বামীর নাম আবুল কাশেম। সে ঢাকায় ব্যবসা করে। কি ব্যবসা স্মৃতি জানে না। মাসের শুরুতেই মানি অর্ডারে তার নামে 700 টাকা হাত খরচা আসে। এতেই সে খুশি। স্বামীর সংসার করতে আসার সময় সে কিছু উদ্বেগের মধ্যে ছিল, হাত খরচের টাকা বন্ধ হয়ে যায় কিনা। আবুল কাশেম কাওরান বাজারে 2 কামরার ঘর ভাড়া নিয়ে থাকে। স্মৃতি স্বামীর সংসার থেকে ধাক্কার মতো খেল। ঘরে কোনো আসবাব নেই, দুটো তোষকের উপর শোবার ব্যবস্থা, কাপড় রাখার আলনা নেই, দড়িতে কাপড় ঝুলিয়ে রাখার ব্যবস্থা, ড্রেসিং টেবিল নেই, বড় আয়না নেই। ক্ষণে ক্ষণে আয়নায় মুখ দেখা স্মৃতির ছোটবেলার অভ্যেস। আবুল কাশেম বলল, সংসার শুরু করেছি, আস্তে আস্তে হবে, মুখ ভোতা করে থাকবা না। স্মৃতি বলল, আয়না ছাড়া মুখ দেখবো কিভাবে? আবুল কাশেম বলল, বাথরুমে আয়না আছে, মুখ দেখতে চাইলে বাথরুমে চলে যাবে। স্মৃতি বলল, বাথরুমের আয়নায় তো কিছুই দেখা যায় না। কিছুই না দেখা গেলে আমি ও সেভ করি কিভাবে? এইটা লাগবে সেইটা লাগবে বলে আমাকে অস্থির করবে না। এমনিতেই ব্যবসা বাণিজ্য নিয়ে বিরাট টেনশনে আছি। স্মৃতি বলল, রান্নাঘরে কোনো হাঁড়ি পাতিলও তো নেই। আবুল কাশেম বলল, রান্না নিয়ে চিন্তা করতে হবে না, হোটেলের সঙ্গে ব্যবস্থা করা আছে, 3 বেলা খানা চলে আসবে। আমি কিছু রান্না না? রান্নার কিছু জানো? খামাখা পেঁচা। একটা জিনিস রান্না মুখে দিতে পারবো না, হবে ঝগড়া। আমি ঝগড়ার পাবলিক না, বিরাট চিন্তায় থাকি। আমার দরকার শান্তি, বুঝেছো? আবুল কাশেম বিরাট চিন্তায় থাকে, এটা স্মৃতির মনে হলো না। যে মানুষ এত চিন্তায় থাকে সে সারাদিন ঘুমাতে পারে না। সকালের নাস্তা খেয়ে খবরের কাগজ পড়তে পড়তে সে ঘুমিয়ে পড়ে। দুপুরের আগে তার ঘুম ভাঙে না। ব্যবসার কাজে সে সপ্তাহে 1-2 দিনের বেশি বের হয় না। কিরকম ব্যবসা কে জানে। একদিন স্মৃতি জিজ্ঞেস করেছিল। আবুল কাশেম খবরের কাগজ পড়তে পড়তে বিরক্ত মুখে বলেছে, কিসের ব্যবসা জেনে কি করবা? ব্যবসার পার্টনার হবা? তুমি তোমার কাজ করবা, আমি করব আমার কাজ। স্মৃতি মিনমিন করে বলল, আমার আবার কি কাজ? আবুল কাশেম বলল, কাজের কি অভাব আছে? মুখে ক্রিম ঘষবা, চুলে তেল দিবা, চুল আঁচড়াইবা। আমি যখন ঘুমায় থাকবো তখন মাথা টিপে দিবা। স্বামীর সেবা করবা। স্ত্রীর এইটাই সবচেয়ে বড় কাজ, স্বামীর সেবা। আবুল কাশেমের ব্যবসার পার্টনার হারুন নামের একজন একদিন বাসায় এলো। ধূর্ত চেহারা, বেটে খাটো মানুষ, নীল রঙের পাঞ্জাবি পরে এসেছে। ক্ষণে ক্ষণে কারণ ছাড়াই পাঞ্জাবি দিয়ে নাক ঘষে। নাকের 2 পাশ এই কারণেই হয়তো লাল হয়ে আছে। লোকটির চোখের দৃষ্টিও ভালো না। স্মৃতি লক্ষ্য করলো, লোকটা কথা বলছে তার সঙ্গে, কিন্তু তাকিয়ে আছে তার বুকের দিকে, একবারও চোখ নামাচ্ছে না, এবং তার জন্য কোনো অস্বস্তিও বোধ করছে না। আবুল কাশেম তার পার্টনারকে খুবই যত্ন করল। মোবাইলে টেলিফোন করে রেস্টুরেন্ট থেকে পরোটা কাবাব আনালো, মুরগির রোস্ট আনালো। আবুল কাশেমের মুখে সারাক্ষণই ওস্তাদ ওস্তাদ। স্মৃতি ভেবেই পেল না একজন পার্টনার অন্যজনকে ওস্তাদ কেন ডাকবে। হারুন চলে যাবার পর স্মৃতি বলল, লোকটা ভালো না। কাসেম বলল, ভালো না বুঝলে কিভাবে? স্মৃতি গলা নিচু করে বলল, সারাক্ষণ আমার বুকের দিকে তাকিয়েছিল। আবুল কাসেম বলল, কবির মতো বুক বানায়ছ, বুকের দিকেই তো তাকাবে, ঢেকে ঢুকে বসবে না। উনারে আমার পছন্দ হয় নাই। পছন্দ হওয়ার দরকার কি?
তুমি তো তার সাথে হাঙ্গামা বসবা না। সুইটি কাঁদো কাঁদো গলায় বলল, এইসব কি কথা বলেন? আবুল কাসেম মুখের ওপর পত্রিকা ধরতে ধরতে বলল, কান্দনের চেষ্টা করবা না, আমার কাছে চোখের পানির ভাত নাই। তারপরেও যদি কাঁদতে মন চায়, বাথরুমে দরজা বন্ধ কইরা কান্দ। আমার কানে শব্দ না আসলেই আমার দিল খোশ। বাথরুমে ঢুকে অনেক চেষ্টা করেও সুইটি কাঁদতে পারল না। তবে এই ঘটনার দিন 10 পরে সুইটি খুবই কাঁদল। পত্রিকায় আবুল কাসেমের ওস্তাদ হারুনের ছবি দেখে কাঁদল। হারুনকে পাবলিক পিটিয়ে মেরে ফেলেছে, সেই ছবি ছাপা হয়েছে। ছবিতে সে হাঁ করে আছে, চোখ খোলা, অবাক হয়ে কি যেন দেখছে। হারুনের মৃত্যু শোকে অধীর হয়ে সুইটি কেঁদেছে তা কিন্তু না। সে কেঁদেছে হারুনের মৃত্যু বিষয়ক খবরে শিরোনাম পড়ার পর। মলম পার্টির মূল নেতা হারুন মিয়া জনতার হাতে নিহত। হারুন মিয়া যদি মলম পার্টির নেতা হয়, তাহলে তার স্বামী কি? সে তো তাকে ওস্তাদ ওস্তাদ ডাকত। আবুল কাসেম কয়েকদিন ধরে ঘরেই আছে, ঘর থেকে বের হচ্ছে না। তাকে দেখে মনে হচ্ছে না সে চিন্তিত। খবরের কাগজ পড়ে এবং ঘুমিয়ে সময় কাটাচ্ছে। মাঝে মাঝে চা খাচ্ছে। ঘরে এখন চা বানানোর সরঞ্জাম আছে। সুইটি চা বানাচ্ছে, তার চা নাকি ভালো হয়। আবুল কাসেম বলেছে, তোমার চা বানানোর হাত ভালো। জগতে সবচেয়ে জটিল রান্না চা। যে চা রাঁধতে পারে সে কোপ্তা কালিয়া সবই পারে। আমি ঘরে রান্নার ব্যবস্থা করব। অবসর পেলেই তোমাকে নিয়ে নিউ মার্কেটে কাঁচা বাজারে চলে যাব। রান্নার জন্য যা যা লাগে কিনে নিয়ে আসবা। খুশি? সুইটি বলল, জি খুশি। আপনার অবসর নাই এইটা বুঝলাম না। দিন রাত তো শুয়েই থাকেন, আপনার কাজটা কি? এক একজনের কাজের ধারা এক এক রকম। কবি সাহিত্যিকরা কি করে? ঘরে বসে থাকে। তার আর কোনো অফিস নাই। আমারও অফিস নাই। সুইটি ক্ষীণ গলায় বলল, আপনার ওস্তাদ হারুন মিয়ার খবরটা পত্রিকায় পড়েছি। আবুল কাসেম বলল, পড়েছো, ভালো করেছো। তুমি খুশি তো? এখন আর কেউ তোমার বুকের দিকে তাকায় থাকবে না। সুইটি বলল, কিছু মনে নিয়েন না। আপনিও কি মলম পার্টির লোক? আবুল কাসেম বলল, আমি মলম পার্টি না ট্যাবলেট পার্টি এটা জানার তোমার প্রয়োজন নাই। আমি স্বামী হিসাবে রোজগার করে তোমার হাতে দিব। তুমি খরচ করবা, সংসার চালাবা। সুইটি বলল, আমার দেশে পাঠায় দেন। আবুল কাসেম বলল, সুটকেস গোছাও, আজই পাঠায় দেব। নিজে যেতে পারবো না, বাসে তুলে দেব। আগের মতো মাসে মাসে হাত খরচা পাইবা, কোনো অসুবিধা নাই। এখন 1 কাপ চা বানায় আনো, তোমার হাতের চা ভালো। সুইটির শেষ পর্যন্ত যাওয়া হলো না। বাপের বাড়িতে তার বাবাও নেই, মাও নেই। ভাইয়ের সংসারে ফিরে যাওয়া। ভাই গাঁজা খায়, গাঁজার সঙ্গে আরো কি কি যে খায়। সংসারে বিরাট অশান্তি। প্রতি রাতেই তাদের স্বামী স্ত্রীর ঝগড়া হয়। একবার তার ভাই চেলাকাঠ দিয়ে ভাবির মাথায় বাড়ি দিল। মাথা ফেটে রক্তারক্তি, হাসপাতালে নিতে হলো। পুলিশ কেস হতে গিয়েও হয়নি, কারণ সুইটির ভাবি সবাইকে বলেছে কল ঘরে পা পিছলে মাথা ফাটছে। সেই সংসারে ফিরে যাওয়ার কোনো মানে হয়? আবুল কাসেম স্ত্রীকে রান্না বান্না সব সরঞ্জাম কিনে দিয়েছে, এমনকি একটা প্রেসার কুকারও কিনেছে। একটা কাজের মেয়ে জোগাড় করেছে, নাম মিনু। মেয়েটার বয়স 12-13, কিন্তু বড়ই লক্ষ্মী, কাজে কর্মেও পাকা। বাসা ঝাঁট দিয়ে মুছে ঝকঝক করে রাখে। স্বামীর সঙ্গে সুইটির যথেষ্ট ভাব হয়েছে। আবুল কাসেমের নিয়ে আসা মানি ব্যাগ, ব্রিফ কেস, ব্যাগ এসব প্রথম খুলে দেখতে সুইটির ভালো লাগে। সে বলেই দিয়েছে, আমারে আগে দেখাবেন। ব্রিফ কেস ভেঙে একবার একটা স্বর্ণের চেইন পাওয়া গেল। হাতে নিয়ে মনে হলো 1 ভরির চেয়ে কম ওজন না। সুইটি সঙ্গে সঙ্গে তা গলায় পরে ফেলল।
আবুল কাসেম কিছুই বলল না। তাকে দেখে মনে হলো সে খুশি। আরেকবার চামড়ার কালো ব্যাগ খুলে পাওয়া গেল 4টা 500 টাকার ব্যান্ডেল। আনন্দে সুইটির যখন দম বন্ধ হয়ে আসছিল তখন দেখা গেল প্রতিটি বান্ডেলের প্রথম নোটটাই আসল, বাকি সব নোটের আকারে কাটা কাগজ। সুইটি বলল, এর মানে কি? আবুল কাসেম সিগারেট ধরাতে ধরাতে বলল, জগতে কত কিসিমের কত ধান্দার মানুষ যে আছে তুমি বুঝবা না। 4টা আসল নোট পাওয়া গেছে, এতেই আমি খুশি। সুইটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, সত্যি সত্যি যদি সবগুলো 500 টাকার নোট হইতো? আবুল কাসেম বলল, হবে, ধৈর্য ধরতে হবে। আমাদের কাজ ছিপ দিয়ে মাছ ধরার মতো। বেশিরভাগ সময় পুঁটি, খোলসা, ট্যাংরা ওঠে। হঠাৎ হঠাৎ বিশাল বোয়াল। আমার ওস্তাদ হারুন মিয়া একবার 10 লাখ টাকা পেয়েছিলেন। তার দলে ছিল 4 জন, প্রত্যেকে সমান ভাগ পাইছে, 2,50,000। ওস্তাদ নিজের জন্য 1 টাকাও বেশি রাখেন নাই। মানুষ তো এমনে এমনে ওস্তাদ হয় না, ভেতরে জিনিস থাকতে হয়। আপনি 2,50,000 টাকা পাইছিলেন? না, আমি তখন ওনার দলে ছিলাম না, পরে যোগ দিয়েছি। বউ শোনো, তুমি আমারে আপনি আপনি করো, এটা ভালো লাগে না। এখন থেকে তুমি না বললে আমি জবাব দিব না। ছবি দেখবা? দেখব। সিনেপ্লেক্স নামে ভালো ছবি ঘর বানায়েছে। দেশে উন্নতি হচ্ছে না কথাটা ভুল। যাও সাজগোজ করো, মিনুরের সাথে নিয়ে যাই। নাও, সাথে নাও। মিনু হলো তোমার ডিপার্টমেন্ট। তোমার ডিপার্টমেন্ট নিয়ে তুমি কি করবা সেটা তোমার ব্যাপার, আমার ডিপার্টমেন্ট আমার। সুইটি সাজতে বসলো। এখন আর বাথরুমের ঝাপসা আয়নায় মুখ দেখতে হয় না। নতুন ড্রেসিং টেবিল কেনা হয়েছে, আয়নাটা ভালো। একটা মানুষ যত সুন্দর, আয়নায় তার চেয়ে সুন্দর লাগে। এই হলো আয়নার গুণ। শ্রাবণ মাসের কথা, সুইটির সন্তান হবে। পরীক্ষায় পাওয়া গেছে সন্তান মেয়ে। সুইটি তার নামের সঙ্গে মিলিয়ে মেয়ের নামও ঠিক করে রেখেছে, সুরভি। সুইটি এখন বেশিরভাগ সময়ই মেয়ের জন্য কাঁথা বানিয়ে কাটায়। প্রতিটা কাঁথায় নানান ডিজাইন এবং এক কোনায় লেখা মা সুরভি। রাত প্রায় 1টা। আবুল কাসেম রাতে বের হলে 11টার মধ্যে ফেরে, খুব দেরি হলে 12টা। আজ এত দেরি হচ্ছে কেন? সুইটি অস্বস্তি বোধ করছে। মানুষটা মহা বিপদের কাজ করে। একটু 19-20 হলে জীবন নিয়ে টানাটানি। পাবলিক হয়ে গেছে পিশাচের মতো। মলম পার্টির একজনকে ধরেছিস, খুব ভালো কথা, পুলিশের কাছে দে। তোরা পিটিয়ে মেরে ফেলার কে? কোর্ট কাছারি হবে, তারপর সিদ্ধান্ত হবে। রাত 1:30টার সময় সুইটি নফল নামাজে বসলো। তার হাত পা কাঁপছে। একটু আগে একটা ছোট দুর্ঘটনা ঘটেছে। কাঁথা সেলায় একটা সূচ আঙুলে ঢুকে রক্তারক্তি হয়েছে। এইসব লক্ষণ খুবই খারাপ। যে মানুষ 12টার মধ্যে ঘরে ফেরে, সে কেন আসছে না? সুইটির কাছে একটা মোবাইল টেলিফোন আছে। অনেকবার সে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করেছে। যতবারই সে টেলিফোন করে, ওপাশ থেকে একটা মেয়ে মিষ্টি গলায় বলে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, পরে আবার চেষ্টা করুন। সুইটির ইচ্ছা করছে মেয়েটাকে থাপড়াতে। আবুল কাসেম তাকে SMS করাও শিখিয়েছে। সুইটি 2টা SMS করেছে। একটাতে লিখেছে, তুমি আসছো না কেন? আরেকটাতে লিখেছে, ভয় লাগছে, টেলিফোন করো। SMS এর কোনো জবাব আসেনি। সুইটি 10 রাকাত নফল নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছিল। 3 রাকাত শেষ হতেই আবুল কাসেম ঘরে ঢুকলো। মিনু, গরম পানি দাও, গোসল করব। সুইটি নামাজ ছেড়ে উঠে পড়ল। পরে পড়লেই হবে, মানুষটাকে ঠিকঠাক মতো গরম পানি দেওয়া দরকার। মিনু পারবে না। গোসল শেষ করেই সে ভাত খেতে চাইবে। তরকারি গরম করতে হবে। আজ তার পছন্দের রান্না হয়েছে, কলিজা ভুনা। ভাত খেতে খেতে আবুল কাসেম বলল, আজ ভালো বিপদে পড়েছিলাম।
এক হারামজাদা মহা বিপদে ফেলেছিল, অল্পের জন্য রক্ষা পেয়েছি। সুইটি অত্যন্ত আতঙ্কিত গলায় বলল, ঘটনা কি? আবুল কাসেম বলল, হারামজাদাটা ব্যাগ, মোবাইল, মানি ব্যাগ, ঘড়ি সবই দিয়েছিল। চোখে মলম দিতে যাচ্ছি যখন, তখন বলল, ভাই আপনার পায়ে ধরি, এই কাজটা করবেন না। আমি একটা কলেজের অঙ্কের শিক্ষক, তারপরেও আপনার পায়ে ধরছি। বলে সে সত্যি সত্যি পায়ে ধরতে এসেছে। আমার মনে মায়া হলো, চোখে মলম না দিয়ে সিএনজি গাড়ি থেকে ধাক্কা দিয়ে তাকে নিচে ফেললাম। এমনই কপাল, তখন গাড়ি স্টার্ট হয়ে গেল বন্ধ। এইদিকে হারামজাদা কলেজের প্রফেসরটা শুরু করেছে চিৎকার, মলম পার্টি, মলম পার্টি। চারিদিক থেকে লোক আসা শুরু করেছে। সুইটি নিঃশ্বাস বন্ধ করে বলল, তুমি কি করলা? আবুল কাসেম বলল, আমি মানি ব্যাগ আর মোবাইলটা পকেটে নিয়ে গাড়ি থেকে নামলাম। হারামজাদা প্রফেসরটাকে ধরলাম, বললাম, ভাই কি হয়েছে? জায়গাটা অন্ধকার, সে আমি কে বুঝতে পারলো না, শুধু বলল, ওই গাড়িতে মলম পার্টি। এর মধ্যে লোক জমা হয়ে গেছে। আমার 2 অ্যাসিস্ট্যান্ট আর সিএনজি ড্রাইভার গাড়ি ফেলে দিয়েছে দৌড়, তাদের পিছনে পাবলিক। ধরা পড়েছে? জানি না, আমি বেশিক্ষণ থাকি নাই। স্মৃতি বলল, বিরাট ভুল করেছ, চোখে মলম দেওয়া উচিত ছিল। আবুল কাসেম বলল, অবশ্যই উচিত ছিল। স্মৃতি বলল, এরকম ভুল আর করবা না। আবুল কাসেম বলল, না, এই ভুল আর হবে না। বউ, কলিজা ভুনা অসাধারণ হয়েছে। স্মৃতি স্বামীর পিঠে হাত রাখল, ভালোবাসায় তার চোখ ভিজে উঠতে শুরু করেছে।